আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, শুরুতে একটি ভিন্নধর্মী কথা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই ক্লাসটি। ধরুন রাত 2টা বেজে গেছে, পাশের ঘরে আপনার মা এখনো জেগে আছে, কারণ আপনি এখনো পর্যন্ত ঘুমাননি। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি জেগে থাকেন আপনার মা ঘুমান না। বাবার চোখেও ঘুম নেই, টেবিলে পড়ে আছে আপনার ফর্ম ফিল আপের টাকা তোলার রসিদ। তিনি হয়তো কাল বাজার থেকে নিজের জন্য একটা ফলও কিনে আনবেন না। আর আপনি কি করছেন? আপনি ঠিক এই কাজটাই করছেন, মোবাইল চাপছেন, হালকা পড়ে ছেড়ে যাচ্ছেন। আমাদের এই ক্লাসটাও ঠিক একই কাজ করবেন, পুরোটা না দেখে ছেড়ে যাবেন। যে ক্লাসে প্রতিটি লায়ন শেখানো হচ্ছে আপনাদের যুদ্ধের রসদ জোগানোর জন্য, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত প্রস্তুতিমূলক ক্লাস 2। আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে লিখিত পরীক্ষা মূলত একটা যুদ্ধ, একটা প্রতিযোগিতা। একটা পরিবারের প্রত্যাশা যেখানে লুকিয়ে আছে। আপনার মুখে একটা কথা সবাই শুনতে চাচ্ছে, বিশেষ করে আপনার মা অথবা বাবা, যে আমি নিয়োগ পেয়েছি বাবা, আমার চাকরি হয়েছে, মা আমার চাকরি হয়েছে। এর চেয়ে আনন্দের সংবাদ আপনার মা বাবাকে আর কি দিতে পারবেন? যখন এই কথাটা আপনার মা অথবা বাবাকে বলবেন, দেখবেন তারা হাসতে পারবে না। সত্যি বলছি, বুকে হাত দিয়ে বলছি, তারা হাসতে পারবে না, তারা কেঁদে ফেলবে। আর ওই অশ্রুটা আনন্দ অশ্রু, ওটা কখনো কোনো দুঃখের জল নয়। একটা চাকুরি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করেন, আপনার চারপাশের পরিবেশ আপনাকে বদলে দেবে। মিথ্যা কথা বলছি না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আজ যারা আপনাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না, আজকে একটা চাকরি হোক, কাল থেকে তারা আপনাকে কোল ঘেঁষে সুসময়ের বন্ধু শরতের শিশিরের মতো তারা এসে আপনার পেছনে পেছনে ঘুরবে। মনে রাখবেন তাদেরকে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার এই ক্লাসটা শুধু একটা সাধারণ ক্লাস নয়, আপনার যুদ্ধের প্রস্তুতি। তাই অনুরোধ করে বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করুন, উপকৃত হবেন, এইটুকু বলা যায়। তাই বলতে পারি, আপনার যাত্রা শুরু হোক, জয় হোক আপনার এই অধ্যবসায়ের যাত্রা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত প্রস্তুতিমূলক ক্লাস 2। তবে এটি শুধু ভূমি রেকর্ড জরিপের জন্যই স্পেশালি করা হয়েছে, তাছাড়া বাকিগুলো কিন্তু লিখিত পরীক্ষার ফুল প্রস্তুতি দ্বারা করা হয়েছে। কথা একটু বেশি বলে ফেললাম, তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। শুরুতে একটুখানি দেখে লিখতে হবে যে সময় 90 মিনিট এবং 100, পূর্ণমান কখনো 100, কখনো 80, কখনো 70, এটা কম বেশি হতে পারে, এটা ব্যাপার নয়। প্রথমেই রয়েছে আমাদের সন্ধি বিচ্ছেদ করুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য, গতকাল যা বলেছিলাম। তাহলে সন্ধি বিচ্ছেদ, এখানে পবিত্র, তাহলে পবিত্রটা আমরা কিভাবে বিশ্লেষণ করব? পো যুক্ত ইত্র, এই যে পো যুক্ত ইত্র, তাহলে এটা হয়ে গেল পবিত্র। এরপরে আজ কি আছে? অন্বেষণ। অন্বেষণটা আমরা কিভাবে করব? প্রথমে অনু লিখতে হবে, অনু যুক্ত এষণ। এষণের কিন্তু মূর্ধন্য স মূর্ধন্য ন দুটাই থাকতে হবে, এ শন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটি রয়েছে মতৈক্য। আচ্ছা, মতৈক্য, মত যুক্ত, এই যে মত যুক্ত ঐক্য। এভাবে সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখবেন, যাতে শিক্ষক আপনার প্রতি একদম আকৃষ্ট হয়ে পড়ে। এরপরে হচ্ছে প্রত্যুষ। প্রত্যুষটা কিভাবে লিখবেন? প্রতি, আগে লিখতে হবে কি? প্রতি, তাহলে এখানে প্রতি যুক্ত, এখানে ভালো করে খেয়াল, এখানে দীর্ঘ উষ কিন্তু হবে, এই যে এখানে দীর্ঘ রয়েছে না, তাহলে এখানে দীর্ঘ দিতে হবে, তারপরে মূর্ধন্য ষ দিতে হবে। প্রতিযুক্ত দীর্ঘ উষ, এটা মনে রাখার সুবিধার্থে আমি বলে থাকি। এরপরে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে ততোধিক। ততোধিকটা আপনারা কিভাবে করবেন? তত বিসর্গ অধিক। আশা করছি বিষয়গুলো সুন্দরভাবে বুঝাতে পেরেছি। দ্বিতীয় অংশে যেটা থাকবে যে বানান শুদ্ধি, বানান শুদ্ধিটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ বানানটা আপনারা কিভাবে লিখবেন? আচ্ছা, শিরোচ্ছেদটা আমরা এইভাবে লিখবো, তালব্য স, এই যে শির লিখবো, তারপরে কি থাকবে? কোনো ধরনের বিসর্গ থাকবে না, সরাসরি তালব্য শয়ে স। ভালো করে দেখবেন, তালব্য শয়ে স, তারপরে দে শিরোচ্ছেদ। গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানটা মোটামুটি ঠিকই রয়েছে, তবে শুধু গয়ে দীর্ঘি হবে, এই গয়ে দীর্ঘি, ওয়ে জ। আচ্ছা, যেভাবে লিখি গীতাঞ্জলি। আচ্ছা, আমি ভুল করে ফেললাম। আচ্ছা, শেষে দীর্ঘই হবে না, তাহলে আবার লিখতে হবে গীতান, যেভাবে লিখি এই যে গীতাঞ্জলি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে বিভীষিকা। বিভীষিকা আপনারা মনে রাখবেন কিভাবে? রস্বই দীর্ঘই রস্বই। তাহলে এখানে বি ভি শিকা, রস্বই দীর্ঘই রস্বই, এই যে বিভীষিকা হয়ে গেল। মুমূর্ষ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জব সেক্টরে সবচেয়ে বেশিবার বানান শুদ্ধি থেকে আসা প্রশ্ন এই মুমূর্ষ। কিভাবে মনে রাখবেন? সামনে পিছনে রস্বউকার, মাঝখানে দীর্ঘকার। তাহলে সামনে পিছনে রস্বউকার, মাঝখানে দীর্ঘকার। সর্বশেষ যেটি রয়েছে বুদ্ধিজীবী, যে কোনো বানানে যদি জীবী থাকে সেটি দুটোই দীর্ঘই হবে। তার মানে আমরা কিভাবে লিখব? বুদ্ধিজীবী, তাহলে দুটোই হবে। ওকে, এরপর রয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। তাহলে এখানে ব্যাস বাক্য সহ লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করব? প্রথমে লিখতে হবে আমাদের কোনটি কোন সমাস সেটিও লিখতে হবে, ব্যাস বাক্য। তাহলে প্রথমে আমরণ। আমরণ কি বলা যাবে? মরণ পর্যন্ত। আপনাদের কাছে খাতা কলম থাকলে অবশ্যই নোট করে নেবেন। মরণ পর্যন্ত। তাহলে আমরণ, মরণ পর্যন্ত, তার মানে বোঝাই যাচ্ছে এটা কি? অব্যয়ীভাব সমাস। আমি আবারও বলছি, অব্যয়ীভাব সমাস। তে মাথা, তার মানে কি? তিন মাথার সমাহার। এটা তো বুঝতেই পারছেন, দ্বিগু সমাস। তাহলে এখানে আমরা কি লিখব? তিন মাথার সমাহার। আপনারা একটু নোট করে নেবেন, তিন মাথার সমাহার। আমার লেখাটা এবং বিশ্রী ধরনের সুন্দর, তাই একটু ভালোভাবে দেখে নেবেন। তাহলে এখানে সমাহার যেহেতু আছে, তাহলে অবশ্যই এটি হবে কি? দ্বিগু সমাস। মধু মাখা, তারা মধু মাখা কি? মধু দিয়েই তো মাখা হয়েছে, তাই না? তার মানে মধু দিয়ে যদি মাখা হয় তাহলে সেক্ষেত্রে মধু দ্বারা মাখা বা মধু দিয়ে মাখা, এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে মধু দিয়ে মাখা। তাহলে মধু দিয়ে মাখা, এটা কোন সমাস হবে? এটা হবে তৎপুরুষ সমাস। তাহলে দ্বারা দিয়া কর্তৃক যেহেতু উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। মনে থাকবে তো? তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ রয়েছে, দুই দিকে অপজার। আবার বলছি, দুই দিকে অপজার। আমি একটু সংখ্যায় লিখলাম, যদি এভাবে লেখা ঠিক নয়। দুই দিকে অপজার। আচ্ছা, দুই দিকে অপজার, এটা হবে বহুব্রীহি সমাস। তাহলে এখানে কি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এটি হবে। তাহলে এটি কি হলো? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ, তার মানে কি? চাঁদের মতো বা চাঁদের ন্যায়। তাহলে ন্যায় থাকলে কি হবে? উপমিত কর্মধারয়। তাহলে এখানে লিখবে চান্দ্রের বা চন্দ্রের, যেভাবে লেখেন, চান্দ্রের ন্যায় মুখ। তাহলে আমরা কি সমাস বললাম? এটা উপমিত কর্মধারয় সমাস বললাম। কেন উপমিত হলো? উপমান কেন হলো না? কারণ যখন মান সমান হবে, তাহলে এখানে চাঁদ আর মুখ কিন্তু সমান নয়, এই জন্য উপমিত হয়েছে। যদি বলা হতো কাজলের ন্যায় কালো, তাহলে কাজলও দেখতে কালো, কালো তো কালোই, দুটো সমান, মানে মান সমান, তখন সেটা হতো উপমান কর্মধারয় সমাস। 4 নম্বরে যেটি থাকবে যে নিচের পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে বোঝাই যাচ্ছে যে উৎপন্ন হচ্ছে, তার মানে এটা হবে অপাদান কারক। তিলে তৈল আছে, তার মানে কি বোঝাচ্ছে? আছে। তিলে তেল হয় কিন্তু বলে নাই, দুটো দুই ধরনের হবে। তিলে তেল আছে, কোথায় আছে? তিলে, স্থান বোঝাচ্ছে, তার মানে অধিকরণ। যদি বলে তিলে তৈল হয়, তখন হবে সেটা অপাদান কারক। ডাক্তার ডাকো, তার মানে একদম কোনো কথা নেই, কর্মকারক। ডাক্তার ডাকো মানে কি? কর্মকারক। কর্মকারকে যদি শূন্য বিভক্তি হবে, বিভক্তি চায়নি, দেওয়ার প্রয়োজন নেই। ছেলেরা ফুটবল খেলছে, বলেন তো কারা খেলছে? ছেলেরা খেলছে, তার মানে কর্তা বোঝাচ্ছে, তার মানে কর্তৃকারক। সৎ পাত্রে কন্যা দান করুন, তাহলে এখানে ভালো কিছু করার কথা বলছে, সৎ পাত্রে কন্যা দান করা, তাহলে এটা বলুন তো এটা কি? না, এটা বলবো, আচ্ছা বলে দিই, এটা হচ্ছে সম্প্রদানকারক। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে রয়েছে বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য, এটি কি হবে? আচ্ছা, সকলের জন্য প্রযোজ্য, এটি কিন্তু অনেক সময় আমরা ভুল করি, যে সার্বজনীন বলি। না, সার্বজনীন নয়, সর্বজনীন। এই যে বানানটা হবে সর্বজনীন, ঠিক আছে? সার্বজনীন নয়। যার অন্য কোনো উপায় নেই, গতকাল খুব সম্ভবত এটা আমরা দিয়েছিলাম, যার অন্য কোনো উপায় নেই, সেটা করতে হবে অনন্য পায়। এটা হবে অনন্য
পায়। আচ্ছা, আপনাকে পণ্ডিত মনে করেন যিনি, তাহলে আপনাকে পণ্ডিত মনে করেন তিনি কি? পণ্ডিত মান্য, তাই না? আচ্ছা, তাহলে এখানে পণ্ডিত মান্য আমরা লিখবো পণ্ডিত, বানানটা একটু দেখবেন পণ্ডিত, তারপরে কিন্তু এখানে ময়ম দিতে হবে, ময়ম দন্তন্য, পণ্ডিত মান্য। যা পূর্বে ছিল এখন নেই, তাহলে এটা কি হবে? ভূতপূর্ব। এটা লিখে নেন ভূত, ভূত বানান কি ভালো কিন্তু দেখে নেবেন, এখানে ভয় দূর্ঘ দিতে হবে, ভূত পূর্ব। মৃতের মতো অবস্থা যার, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থী। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা অবশ্যই কে কোথায় থেকে যুক্ত আছেন আর আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে অনেকেই কমেন্ট করেছেন। মহিবুল হাসান লিখেছেন, স্যার সামনে খারিজ সহকারী পরীক্ষাটা কিভাবে আপ দিবেন? লিখিত ক্লাস, লিখিত ক্লাস কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। ফারুক বলেছেন খাদ্যদ্রব্যের ক্লাস কি দিবেন না? অবশ্যই ক্লাস দেওয়া হবে। বনিয়ামিন লিখেছেন বরিশাল থেকে, ধন্যবাদ। ক্লাসের পিডিএফ, হ্যাঁ ক্লাসের পিডিএফ, গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। ক্লাসের পিডিএফটা আমরা আজকে দিয়ে দেবো, আপনারা একটু কমেন্ট সেকশন চেক করে নেবেন। ওকে, এরপরে তামান আক্তার রিমা লিখেছেন হবিগঞ্জ থেকে, প্রাণী সম্পদ বন অধিদপ্তর রেজাল্ট পজিটিভ আসছে। আচ্ছা, এখন রিটেনের জন্য। আচ্ছা, রিটেন ক্লাস শুধু আমাদের এটা যে ভূমি জরিপ অধিদপ্তরের বিষয়টা তা না, রিটেন পরীক্ষা কিন্তু প্রায় সবগুলোই একই ধাঁচের হয়, সুতরাং আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে করুন। এরপরে লিখেছে খারিজ সহকারের জন্য ক্লাস দিয়েন, এটা প্রযোজ্য হবে লিখিতর জন্য। আর্য আহমেদ নীলফামারী থেকে লিখেছেন লাইভ ইজ নট বেড অফ রোজেস। আচ্ছা, অনেকটাই উত্তর করেছেন। ইডিয়মস লেখার সময় বাংলা অর্থ লিখতে হবে, লিখতে খুব ভালো হয়, লিখলে খুবই ভালো হয়। মামুন গাজীপুর কাপাসিয়া থেকে, মেহেদী হাসান লিখেছেন, আচ্ছা মেহেদী হাসান রমন লিখেছেন ফরিদপুর থেকে। আচ্ছা, ভূমি সম্পর্কিত যে সকল প্রশ্ন, হ্যাঁ আজকের ক্লাসে ভূমি সম্পর্কিত কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে। ওকে, এরপরে আপনার কথা শুনে মনে আসা জাগে, ধন্যবাদ। অনেকে আমিনুর রহমান ধন্যবাদ জানিয়েছেন। স্বপর্ণ, আচ্ছা স্বপ্নাবালা আশীর্বাদ করেন, অবশ্যই আপনাদের জন্য আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে, শুভকামনা তো থাকবেই। জাহিদ হাসান লিখেছেন অসাধারণ চমৎকার বিশ্লেষণমূলক ক্লাস, আমার জীবনে সাকসেস আসবে না 20তম বারের মতো MCQ। আচ্ছা ভাই, এগুলো এগুলো নিজের সাথে অনেক ঘটেছে, এগুলো শুনলে মন খারাপ হয়ে যায়। ঢাকা থেকে দেখছি আপনার ক্লাসগুলো সব অসাধারণ, লিখেছেন আশিকুল ইসলাম শেখ। এরপরে রাজন ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সুন্দর একটা ক্লাস উপহার জন্য ধন্যবাদ। মোস্তাকিব মিয়া লিখেছেন আপনার কথা শুনে মা বাবার কথা মনে হচ্ছে, মা বাবার সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবেন, অবশ্যই অবশ্যই সাকসেস হবেন। বিশ্লেষণমূলক ক্লাস নিলে উপকৃত হব। আচ্ছা, মন থেকে দোয়া শুভকামনা সবই থাকলো আপনাদের জন্য। ইস্টার জাহান পপি লিখেছেন আপনার আর কোনো চ্যানেল আছে কিনা? অবশ্যই আমাদের অন্য চ্যানেল আছে, স্মার্ট ম্যাথ অ্যানালাইসিস নামে আমাদের গণিতের একটা ক্লাস আছে, যদিও এখানে ক্লাস খুব একটা দেওয়া হয় না, তবে আগামী মাস থেকে আগামী সপ্তাহ থেকে নিয়মিত ক্লাস দেওয়া হবে। এছাড়াও আরো একটা ব্লগ চ্যানেল আছে, যেটা নামটা বলতে চাচ্ছি না। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে আমাদের যেটি রয়েছে ইংলিশ অংশের, যেটি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই শুড অ্যাভয়েড ড্যাশ ল। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে, কারণ অ্যাভয়েড বাই, অ্যাভয়েড মেন, অ্যাভয়েড উইথ, অ্যাভয়েড ইন, অনেকগুলো ভিন্ন ভিন্ন অর্থ হবে। তাহলে এক্ষেত্রে যেটা হবে উই শুড অ্যাভয়েড বাই দ্য ল, তাহলে এখানে কি লিখবো আমরা? অ্যাভয়েড বাই। মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, মমতাজ কাকে বিয়ে করেছিল? শাহজাহান কে, তার ম্যারিড টু। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, তাহলে সে এই কর্মী সভায় বা সভায় অনুপস্থিত, তার মানে ফ্রম দ্য মিটিং, তার মানে এখানে কি হবে? ফ্রম। ইউ ড্যাশ বেটার গো নাও, তার মানে এখানে কি হবে? ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং যাও। তাহলে এখানে কি লিখবো আমরা? হ্যাড, ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখন যাও। আই এম অ্যাশেমড ড্যাশ হিজ কন্টাক্ট, আমি তার ব্যবহারে খুবই লজ্জিত হয়েছি, তার মানে কিসের জন্য? তার ব্যবহারের জন্য। তাহলে অফ, আই এম অ্যাশেমড অফ হিজ কন্টাক্ট। আই এম কেপেবল দ্যাট ডুইং ইট, তার মানে আমি এই কাজটা করতে সক্ষম, উপযোগী, তার মানে আই এম কেপেবল। এখানে অফ দেওয়াটাই ভালো হয় না, আই এম কেপেবল অফ ডুইং ইট, হ্যাঁ এখানেও অফ দেওয়াটাই যৌক্তিক হবে। এর পরবর্তী অংশ যদি থেকে থাকে কারেক্ট সেন্টেন্স কারেকশন থাকতে পারে, বানান শুদ্ধি থাকতে পারে, আমরা এখানে আজকে সেন্টেন্স কারেকশন দিয়েছি। রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? রিচ বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? একটা ধনী প্রজাতিকে, জাতিকে, যার ধনী শ্রেণী, ধনিক শ্রেণী, যেটাকে আপনি বলতে পারেন ইকোনমিক্সের ভাষায় যেটা বলা হয় ধনিক শ্রেণী, মানে যারা ধনী। তাহলে এখানে রিচ তো একজনকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে পুরা ধনী জাতিকে, তাহলে এখানে হবে রিচ
আর নট অলওয়েজ হ্যাপি বা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দুটোই সঠিক। তাহলে কি হবে? রিচ ইজ, আমি লিখে দিচ্ছি না, আপনারা একটু নোট করে নেবেন। তাহলে এখানে রিচ, এখানে আর এ ডাবল, আচ্ছা এ আর ই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধ্বনিটা সর্বদা সুখী হয় না। এরপর রয়েছে এভরিবডি হ্যাভ গন দেয়ার। তাহলে এখানে এভরিবডি আছে, পরে কিন্তু কিন্তু আর হ্যাভ ব্যবহার করা যাবে না, কারণ এখানে হ্যাজ নিয়ে আসতে হবে। এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। তাহলে এখানে যেটা করতে হবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এরপরে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তার মানে এখানে ইজ হবে আর এর পরিবর্তে ইজ হবে। ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম। তাহলে ইয়েস্টারডে তো লেখাই আছে, পরবর্তীতে এখানে আমরা গন যখন করব তখন হ্যাজ গন এটা ভুল প্রয়োগ হবে। তাহলে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো? ওয়েন্ট লিখবো। দিস ইজ অ্যান ইউনিক কেস। তাহলে এখানে দিস ইজ অ্যান ইউনিক কেস লেখার কোনো মানে হয় না, কারণ ইউনিক এখানে ইউ উচ্চারণ হয়েছে, তার মানে এখানে অ্যান এর পরিবর্তে এ ব্যবহার হবে। তাহলে দিস ইজ এ ইউনিক কেস। এরপর রয়েছে ট্রান্সলেশন। গত রাতে তার ভালো ঘুম হয়েছে। তাহলে গত রাতে ভালো ঘুম হওয়া বোঝাতে কি বোঝাবে? সাউন্ড স্লিপ। তাহলে হি স্লেপ্ট, কি লিখবো একটু লিখে নেবেন আপনারা, এটা লিখে দিচ্ছি, হি স্লেপ্ট। তো সে, আচ্ছা হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, SOUND, সাউন্ড স্লিপ লাস্ট নাইট। তাহলে এখানে SLEEP লাস্ট নাইট, এটা আপনারা একটু লিখে নেবেন। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে প্রয়োজন আইন মানে না, নেসেসিটি নস নো ল। তাহলে এটা একটু লিখে নেন, নেসেসিটি বানানটাও একটা NE, তাহলে NE এটা বানানোটা আমারই ঠিক মতো মনে নেই, NECES মনে হয়, NECES, তাহলে নেসেসিটি, তাই না? আচ্ছা, তাহলে NECESSITY, এটাই তো হয়, ডাবল এস হয় না, নেসেসিটি। আচ্ছা, নেসেসিটি নোস। তাহলে এখানে আমাদের সুন্দর করে লিখতে হবে KNOWS, নোস, নো ল, LAW। আচ্ছা, তিনি LLM পাস, তার মানে কি? LLM মাস্টার্স অফ ল মেবি বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে হি ইজ অ্যান LLM, এটা আমরা লিখতে পারি, হি ইজ অ্যান LLM, তিনটাই বড় হাতের দিতে হবে। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাফ, আই ক্যান নট বাট, কুড নট বাট এরকম আছে না? আচ্ছা, তাহলে আই ক্যান নট, কুড নট বাট লাফ, এটা আমরা লিখতে পারি COULD, কুড নট বাট লাফ, LAOUGH। আচ্ছা, তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে ফেলবো এইভাবে, LAU, আচ্ছা LAUGH লিখলেই হয়। আচ্ছা, LAUGH, ওকে। আমি লেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করি। লেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করাটাই ভালো, কারণ এই যে আমি লিখতে অনেক সময় ভুল করে ফেলি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কি করতে হবে যে আই প্রিফার, একটার চেয়ে আরেকটা যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে প্রিফার, আই প্রিফার, PREFER, আই প্রিফার, কি প্রিফার করি? রিডিং থেকে রাইটিং নাকি রাইটিং থেকে রিডিং? কি লিখবো এখানে? কি পছন্দ করি? এখানে যেটা পছন্দ করি সেটা আগে আসবে, তাহলে এখানে লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, তাহলে আই প্রিফার রিডিং। আই প্রিফার রিডিং, আমি বেশি পছন্দ করি কোনটা? পড়তে। কার চেয়ে? লেখার চেয়ে, তার মানে টু, এখানে টু দিয়ে আমরা কি করব? রাইটিংটা লিখবো, তাহলে টু রাইটিং, WRIT লিখে দিলে। বুঝতে পারছি নিশ্চয় বিষয়টা? আচ্ছা, এরপরে যেটা আছে যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, হেয়ার রিডিং ইজ, এগুলো এক কথায় প্রকাশ আকারে রয়েছে। এখানে হয়তো দিতে পারে, ইডিয়মসও দিতে পারতো, এক এক সময় এক এক ভাবে। তবে আজকের এটা কিন্তু হুবহু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশ্নের মাধ্যমে কিন্তু করা হয়েছে। তাহলে এখানে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এখানে রিডিংটা কি? রিডিংকে ইজ, ইট দ্বারা কিন্তু রিপ্লেস করা যায়, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সুতরাং এটা হবে একটা জিরান্ড, হ্যাঁ, এটা কিন্তু একটা জিরান্ড হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? নলেজ কোন নাউন? আচ্ছা, নলেজ কোন নাউন বলুন তো? একে ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়? কিছুই করা যায় না। তার মানে আমি কিভাবে শিখিয়েছিলাম যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, সেটাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নলেজটা সেই অ্যাবস্ট্রাক্ট হবে। আচ্ছা,
হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য মাউথ? মাউথ এর অ্যাডজেক্টিভ কি? মাউথ মানে কি? মৌখিক, মুখের মাধ্যমে। এখন এমন একটা আসবে, এটা তো অনেকের মুখস্থ আছে, হ্যাঁ, এটা বলাটা কেমন? আচ্ছা, মাউথ মানে কি? মৌখিক, অর্থাৎ ওরাল। আমরা বলি কি লিখবো? ওরাল। ওরাল স্যালাইন খেয়েছেন না? ওর স্যালাইন খেয়েছেন না? ওখানে কি লেখা থাকবেন ভালো করে নিচে ছোট করে দেখবেন, ওরাল স্যালাইন, মুখে খাওয়ার জন্য। এরপরে যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ফুলিশ? ফুলিশ মানে কি? বোকা। তার মানে এর নাউনটা হবে কি? ফুল। শুধু ফুল না বিফুল বলুন তো? আমি কি ভুল করছি? একটু যদি ভুল হয় অবশ্যই কারেকশন করে দিবেন, কারণ ছোট্ট একটা মাথা, এত কিছু তো থাকে না, বোঝেন নাই? এরপরে যেটা আছে, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড? আচ্ছা, সুপারলেটিভ ফর্ম বোঝানো হচ্ছে বিগ। বিগে, তাহলে বিগের সুপারলেটিভ ফর্ম হতে গেলে সেক্ষেত্রে শেষের দিকে ইএসটি বা এসটি থাকতে হবে, তার মানে বিগ থেকে বিগেস্ট। তাহলে বিগেস্টটা হলো এখানে BIGGEST, বিগেস্ট। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। ভূমি জরিপের যে ক্ষেত্রে স্থান, মানে যে ভূমি জরিপ সংক্রান্ত যে সকল কিছু প্রশ্ন থাকে সেগুলো যেমন বাটা দাগ, মৌজা মিলি, শীট, ডিজিটাল ভূমি জরিপ ব্যবহৃত। আচ্ছা, ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত হচ্ছে যন্ত্রপাতির নাম, নকশা অঙ্কনের স্কুল কত প্রকার, কি কি, এগুলো আপনারা একটু ব্যক্তিগতভাবে প্রশ্নের উত্তরগুলো আপনারা গুগল করতে পারেন বা বিভিন্নভাবে আপনারা এটা নিয়ে নিতে পারেন। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেটা রয়েছে, গণিত অংশ। তাহলে গণিত অংশে কি রয়েছে? একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। ঝামেলাযুক্ত জিনিস না? না, ঝামেলাযুক্ত জিনিস নয়। খুব সহজভাবে আমরা যেটা করে দেবো সেটা আপনারা একটুখানি খেয়াল করবেন, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে অঙ্কটা একবার দেখুন, একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21, 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের? 15, 18, 21, 24 লসাগু নির্ণয় করা। তাহলে এখানে আমরা 11 কত 13 নম্বর, না 13 নম্বর সমাধান কিভাবে লিখতে হয় আমি কিন্তু গতকাল শিখিয়েছি। তাহলে সরাসরি আমরা অঙ্ক যাব 15, 18, 21 এবং 24, নিশ্চয়ই 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এবারে জোড়া আছে দুইটা, 2 দিয়ে যাবে। তাহলে 5 3 7 4, এই তো। তাহলে এখানে আমাদের কত হবে? 3 দুগুণে 6, 5 6 30, 120। আচ্ছা, 3 দুগুণে 6, 5 6 30, 3 তিরিকে 90, 4 9 36, 360, 7 গুণন 360, আচ্ছা 2520। আচ্ছা 2520 হচ্ছে এটার লসাগু। তাহলে এখন লসাগু আমরা কত পেলাম? 2520। কিন্তু ওই যে এখানে কথাটা কি বলা ছিল, প্রতি ক্ষেত্রে যে অবশিষ্ট 2 থাকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই 2টা এর সাথে যোগ করে দিতে হবে 2, তার মানে 2522। ঠিক আছে? তাহলে এই 2522 হচ্ছে সেই সংখ্যাটি যাকে আমরা 15, 18, 21, 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে? 2 অবশিষ্ট থাকবে। নিশ্চয়ই কথাটা বোঝাতে পেরেছি। এরপরে যেটা রয়েছে, এবারে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রয়েছে যে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ 42, 34 এবং 20 সেন্টিমিটার যথাক্রমে। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে বলেই দেওয়া আছে কিন্তু কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের আমাদের সূত্রটা জানতে হবে। প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে, তারপরে সেখান থেকে বের করে নেব। ক্ষেত্রফল বের করা কিন্তু একেবারেই খুবই সহজ। আচ্ছা, তাহলে প্রথম কাজ যেটা আমাদের করতে হবে, প্রথম কাজটা আমরা কিভাবে করব? যে সমাধান আমরা তো লিখবো, এই যে 14 নম্বর সমাধান, তারপরে দেওয়া আছে দিয়ে লিখবো। আচ্ছা, আপনারা লিখে নেবেন, দেওয়া আছে এখানে প্রথম বাহু, আমি শর্টকাটে প্রথম লিখলাম। প্রথমটা কত? 42 সেমি। দ্বিতীয়টা কত? 34 সেমি। 34, হ্যাঁ 34 20, 34, এবং তৃতীয়টি হবে 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যেটা করতে হয় যে অর্ধ পরিসীমাটা আগে বের করে নিতে হয়। তাহলে অর্ধ পরিসীমা কিভাবে বের করব? 42, 34, 20 সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা খুব সম্ভবত কত পাচ্ছি? 4 2 6, 4 3 7 2 9, 96। তাহলে 96 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 48 পাচ্ছি না? 48ই তো। আচ্ছা, এটা হচ্ছে এস এর মান, মানে অর্ধ পরিসীমা। তাহলে এখন আমরা জানি যে বিষম বাহু ত্রিভুজের সূত্রটা কি? মনে আছে? ইয়া বড় একটা রুট ওভার দিতে হয়। এই যে এই ইয়া বড় একটা রুট ওভার দিতে হবে। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস এর মান কত পাইছি? এই যে 48 পেয়েছিলাম।
তাহলে 48, তাহলে এস এর মান কত? 48। 48 মাইনাস এ হচ্ছে 42, এস এর মান 48, বি এর মান হচ্ছে 34, এস এর মান 48, এরপরে সি এর মান হচ্ছে 20। তাহলে আমরা সেম একই করবো, এখানে 48 গুণন 48 থেকে 42 আমরা বিয়োগ করব, তাহলে এখানে কত পাবো? 6 পাবো। এখানে 34 48 বিয়োগ করলে আমরা কত পাবো? 14 পাবো। 4 4 8 14 গুণন ওখানে কত পাবো? প্রায় 48 20 28 পাবো। এই তো কথা। তাহলে সবগুলো যদি এখন আমরা গুণ করি, তাহলে এখানে আমরা একটু 48 রয়েছে, 6 রয়েছে, 14 রয়েছে, 28 রয়েছে, তাহলে সবগুলো এখন আমরা গুণ করব। তাহলে এখানে 48 গুণন 6 গুণন 14 গুণন 28, তাহলে এখানে অনেকগুলো কিন্তু হয়ে যাবে 1,12,896। এই কথা হলো একটু কনফার্ম করে তো, 1,12,896, তাহলে 1,12,896। এটাকে যদি এখন রুট ওভার করা হয় তাহলে হবে কত? 336। এখন কথা হলো, এখানে তো আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনি তো আহ মুখস্থ করে রাখছেন অথবা ক্যালকুলেটর ব্যবহার করলে মানে যে করে দিলেন, বাট আমরা পরীক্ষার রুমে কিভাবে করবো? এটা ঝামেলাযুক্ত না? হ্যাঁ, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কারণ এখানে আমরা ক্লাসের সুবিধার্থে অনেক সময় প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, কিন্তু আপনারা সেটা পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে এই অংশটা একটু বাদ দিবেন। তাহলে এখানে আমরা আসবো, এই যে 48টাকে ভাঙাবো কিভাবে? 24 গুণন 2 করব। 24 গুণন 2, এই অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আপনি ক্যালকুলেশন নিতে পারবেন না। 24 গুণন 2, এরপরে আমাদের 6 আছে। এবারে এই 14কে আমরা 14কে ভাঙাতে পারি? আচ্ছা, 14কে আমরা কিভাবে? 14 14 রেখে দিই, গুণন 6 গুণন 14 রেখে দিলাম। 28কে ভাঙাবো কিভাবে? 14 গুণন 2, 14 দুগুণে 28। এবার একটু জিনিস খেয়াল করেন, এখানে একটা 24 হয়েছে, এখানে একটা 14 হয়েছে, এখানে একটা 14 হয়েছে, এই যে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আরো কিন্তু দুটা হলো। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? 24 গুণন 24, আবার 14 গুণন 14, বিষয়টা তাই হলো না? এই যে একটা 24, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, একটা এই একটা 14, এই একটা 14। তাহলে এখন 24 কয়টা হলো? দুইটা, তার মানে 24 স্কোয়ার গুণন 14 কয়টা হয়েছে? 14 স্কোয়ার, তার উপর রুট, তার মানে স্কোয়ার রুট কেটে যায়। 24 গুণন 14, দুটা মিলে গুণফল কত হলো? 336। ওকে, এইটা হচ্ছে আপনাদের টেকনিক। এই জিনিসগুলো আপনি যদি ক্লাসটা না করতেন আপনি কি জানতে পারতেন? এই জন্য ক্লাসগুলো নিয়মিত করতে হয় প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এরপরে আমাদের যেটি রয়েছে, যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 3 জন করে বসলে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, এবং প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? মারাত্মক ঝামেলাযুক্ত একটা অঙ্ক, যেটা আমরা অত্যন্ত সহজে সুন্দর সাবলীল ভাবে এখন আমরা সমাধান করে দিব। তাহলে এখানে সুন্দর সাবলীল ভাবে আমরা সমাধান যদি করতে চাই, তাহলে প্রথমে যেটা জানতে হবে আমাদের কি চেয়েছে, কি কি আছে। তাহলে শ্রেণীতে ছাত্র সংখ্যা কত সেটা চেয়েছে, বাট আমরা তো জানি না। সেটা আমরা কি জানি? জানি না। তাহলে আমরা ধরে নিব, ধরি, মনে করি ছাত্র সংখ্যা এক্স জন, রাইট? আচ্ছা, এবারে শর্ত কি? প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ ফাঁকা থাকে, তাহলে ছাত্র সংখ্যা কত ধরছি আমরা? এক্স। তাহলে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, এটা আমরা লিখবো 4 জন করে বসলে। তাহলে 4 জন করে বসলে আমাদের 4 জন, তাহলে 4 ভাগ, সরি, এক্স ভাগ 4 বা 4। তাহলে এখন বেঞ্চ বাকি থাকে কয়টা? 3টা বাকি থাকে, তার মানে +3 করে দিতে হবে। আচ্ছা, এরপর আবার বলছে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, মহা মুশকিল। তাহলে এখানে 3 জন করে বসলে, তাহলে 3 জন করে যখন বসবে তখন আমাদের কি হবে? এক্স, 6 জন আবার কি দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাকে বিয়োগ করে নিতে হবে। এবারে ভাগ করে দেবো কি দ্বারা? 3 দ্বারা। আমাদের ফর্মুলাগুলো মোটামুটি তৈরি, এখন এগুলোকে রান্না বান্না করতে হবে। তাহলে প্রশ্ন মতে, শর্ত মতে, যেটা খুশি আপনারা ধরতে পারেন, লিখতে পারেন শর্ত মতে। তাহলে এক্স ডিভাইডেড 4 + 3 ইকুয়াল এক্স মাইনাস 6/3। এই যে আমাদের রান্না চড়িয়ে দেওয়া হলো। এখন আপনারা যেভাবে তেল কম বেশি, মিষ্টি কম বেশি, যেভাবে খুশি রান্না বান্না করে নিজেরা খেতে পারেন, রাইট? তাহলে এখানে আমরা যদি একটু করি, এখানে সরাসরি আমরা কত করতে পারি? এখানে 4 লসাগু তো হয়ে যাবে না? 4 লসাগু, তাহলে এখানে এক্স প্লাস 12, এখানে সেম এক্স মাইনাস 6 3। তাহলে আমরা ক্রস ম্যাচিং করতে পারি, ক্রস গুণন করতে পারি। 4x মাইনাস 24 এক্স স্কোয়ার প্লাস 12x।
এই যে ঝামেলাযুক্ত জিনিস কিন্তু চলে এসেছে মনে হয় আমার কাছে, একটুখানি মিসিং হয়ে গেল, খুব সম্ভবত কোথাও মিসিং হয়ে গেছে। হ্যাঁ, মিসিং হয়ে গেছে। এখানে আমরা এক্স লিখেছি তাই না, এখানে হবে কত 3, তাহলে এখানে 3x হতো, তাহলে 3x 3 × 12 = 36, তাহলে এখানে 36। এবারে দেখেন এখানে 3x আছে, এখানে 4x আছে, আমরা যদি মাইনাস করি তাহলে এখানে পাবো কি x, আর এখানে 36 প্লাস 24 দুটো মিলে কত হলো 60 হলো, আর এই 60 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমাদের ছাত্র সংখ্যা কত 60 জন, তার মানে আমরা কিন্তু দুটাও করে ফেললাম। আচ্ছা, এবারে সর্বশেষ যে আমাদের সাধারণ জ্ঞান অংশ থাকবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অনেকেই বলেন যে সাধারণ জ্ঞান এখানে যখন আপনারা এমসিকিউ পরীক্ষা দেন তখন একটা সুবিধা থাকে, সেখানে কিন্তু 4টি অপশন থাকে, অনেক সময় অ্যান্সার করাটা 80% পর্যন্ত আপনার জন্য সহজ হয়ে যায়, কিন্তু এখানে কোনো ধরনের অপশন পাবেন না। তার মানে প্রথমে যেটি রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে। বিশ্ব পরিবেশ দিবস আমার ক্লাসের 80% ক্লাসে এই প্রশ্নটা যুক্ত করা আছে, 80% ক্লাসে। তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর 5 জুন। ওকে, কোথায় দিন রাত্রি সমান হয় এটা জানতে হবে, কোথায় দিন রাত্রি সমান হয়, এটা হবে নিরক্ষরেখায়। নিরক্ষরেখায়, এটা পারলে আপনারা একটু নোট করে নেবেন। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়, এ পর্যন্ত সংশোধন করা হয়েছে মোট 17 বার। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমান সময় আসার মতো একটি অঙ্ক, এটা আপনাদের জন্য কাজ থাকবে অবশ্যই। আপনারা আগেরটার উত্তর না দিলেও ঠিক আছে, বাট এইটার উত্তর দিতে হবে, আপনারা লিখে দেবেন। পদ্মা নদীর মাঝি এর রচয়িতাকে, পদ্মা নদীর মাঝি এটি খুবই সুন্দর একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত। মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা যদি সহজ করে লিখি ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় হলে ব্যানার্জি আর চট্টোপাধ্যায় হলে চ্যাটার্জি। ওকে, স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মার্ট বাংলাদেশের ভিত্তি মোট 4টি। তাহলে এখানে যদি বলা হয় কয়টি, ভালো করে বুঝবেন, কয়টি, 4টি, উত্তর শেষ। যদি বলে কি কি, তখন কি কি লিখতে হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং লাস্ট স্মার্ট সিটিজেন। জায়গা যেহেতু কম আমি বলে দিচ্ছি, একটু নোট করবেন। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন। এরপরে যেটি রয়েছে, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য প্রদত্ত খেতাব সমূহ কি কি, এটা কি বলতে হবে, এটা আপনার আমি সবাই জানি, 4টি অবদান। সেগুলো কি কি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি, এখানে নাম রয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বৃহত্তম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত, এটা আপনারা সবাই জানেন। কোন উপজেলায় এবং কোন ইউনিয়নে গঠিত, এইটাও একটু জেনে নেবেন, ঠিক আছে, এটা জানার দরকার, এবং স্থানের নামটাও জানতে হবে। সর্বশেষ যেটি রয়েছে জিপিএস এবং জিআইএস এর পূর্ণরূপ কি। যদি আপনি কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেন তাহলে কিন্তু এই ধরনের অ্যাব্রিভিয়েশন, মানে কম্পিউটার রিলেটেড অ্যাব্রিভিয়েশন অনেকগুলো থাকে। তাহলে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, আমরা লিখে দিই গ্লোবাল পজিশনিং, POSI, এভাবে মানে যে বানানটা পজিশনিং, তাহলে POJIONING, NING, পজিশনিং সিস্টেম, SYSTEM, SYSTEM। ওকে, জিআইএস দেখেছে জিওগ্রাফিক্যাল, তাহলে GEOGRAPHICAL, জিওগ্রাফি। আচ্ছা, গ্রাফিক্যাল না গ্রাফিক, খুব সম্ভবত গ্রাফিক, বা গ্রাফিক্যাল লিখলেও সমস্যা হবে না। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, তাহলে ইনফরমেশন, আমি সংক্ষেপে ইনফো লিখে দিচ্ছি, ইনফরমেশন সিস্টেম, সিস্টেম তো আগে লেখাই আছে। এই হচ্ছে মোটামুটি ভূমি জরিপের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট বলা যায় লিখিত পরীক্ষার জন্য। তবে ভূমি জরিপ অধিদপ্তরের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এই প্রশ্নগুলো বাদ দিয়ে এটি যদি বলা হয়, তাহলে বাংলাদেশের চাকরির বাজারে যে সকল লিখিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে সবই এই ধাঁচের হয়ে থাকে। আমি বলেছি অনেক সময় সন্ধি বিচ্ছেদের জায়গায় সমাস আসতে পারে, সমাসের জায়গায় বাগধারা আসতে পারে, কখনো ছোট টিকা আসতে পারে। আমি বিভিন্ন বিষয়গুলো যুক্ত করে কম্বাইন্ড যে পজিশনটা, সম্মিলিত একটা ক্লাস আমি কিন্তু প্রত্যেকটাতেই দিচ্ছি।
একটাতে লেস করে দিচ্ছি আর একটাতে অ্যাড করে দিচ্ছি, যাতে অন্তত আপনারা আমাদের এই ক্লাসগুলো থেকে কিঞ্চিত যার্রা পরিমাণ হলেও আপনারা উপকৃত হন। আর অতটুকু উপকৃত হলেই আমরা সফল। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।